একুশে পদক 2021 প্রদান অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। Humbly seeking kind permission of Honorable Prime Minister to begin the award-giving ceremony of Ekushe Podok 2021. মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করছি। Ladies and gentlemen, we now begin the program with kind permission of the Honorable Prime Minister. সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত 2021 সালের একুশে পদক প্রদান অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত আছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব KM খালিদ MP। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টাবৃন্দ, পদকপ্রাপ্ত সম্মানিত সুধীবৃন্দ, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ সম্মানিত অতিথিবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হক MP পদকপ্রাপ্ত সুধীবৃন্দকে পদক প্রদান করবেন। পদক প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করবেন সম্মানিত মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। Ladies and gentlemen, Assalamu alaikum. I feel privileged to extend my warm welcome to you all in the Ekushe Podok 2021 award ceremony organized by the Ministry of Cultural Affairs, Government of the People's Republic of Bangladesh. Honorable Prime Minister Sheikh Hasina MP graced the occasion by her virtual presence from Ganabhavan End. The program is being presided over by Mr. KM Khalid MP, Honorable State Minister, Ministry of Cultural Affairs. We have among us honorable members of the Cabinet, honorable advisors to the Prime Minister, members of the Parliament,
poets, artists, literators, intellectuals, journalists, high civil and military officials, and other dignitaries. On behalf of the Honorable Prime Minister, the Honorable Minister of the Ministry of Liberation War Affairs, Mr. A.K.M. Mujammal Haq MP, will deliver the medals to the respected award recipients. The award-giving ceremony will be conducted by respected Cabinet Secretary, Mr. Khondokar Anwarul Islam. প্রতিবন্ধী জনগোষ্ঠী তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি বিশেষ সাংকেতিক ভাষাতেও উপস্থাপন করা হচ্ছে। এখন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ বদরুল আরিফিনকে স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। May I now cordially request the respected Secretary of the Ministry of Cultural Affairs, Mr. Mohammad Badrul Arifin, for his address of welcome. 21 পদক 2021 প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মঞ্চে উপবিষ্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং সম্মানিত মন্ত্রী পরিষদ সচিব, মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলী, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, 21 পদক বিজয়ী সম্মানিত গুণীজন, এক্সিলেন্সিস ফ্রম ভেরিয়াস ডিপ্লোম্যাটিক মিশনস, 3 বাহিনীর সম্মানিত প্রধানগণ, সহকর্মী কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, উপস্থিত ও ভার্চুয়ালি সংযুক্ত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুরুতেই আমি বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সকল ভাষা শহীদকে এবং প্রয়াত ও জীবিত সকল ভাষা সৈনিককে। অসীম কৃতজ্ঞতায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ এবং নির্যাতিতা 2 লক্ষ মা বোনকে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি 75-এর 15ই আগস্টের কালো রাতে শাহাদত বরণকারী জাতির পিতার পরিবার বর্গ সহ স্বাধিকার আন্দোলনের সকল আত্মত্যাগকারীগণকে। সম্মানিত সুধীমণ্ডলী, এবারের 21শে উদযাপন নানা দিক থেকে অনন্য। একদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন, অন্যদিকে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণ। এ শুভক্ষণে প্রদান করা হচ্ছে এবারের 21শে পদক ভাষা ও সংস্কৃতির 14টি ধারা উপধারায় 21 জন বরেণ্যকে। এতে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের কীর্তিগাথা ও চেতনা প্রতিভাত হয়েছে। শ্রদ্ধাভাজন সুধী, ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অবিস্মরণীয়। 1948 সালের 11ই মার্চ ভাষা আন্দোলনের ইতিহাসে এদেশে প্রথম যে সফল হরতাল হয়, বঙ্গবন্ধুও তাতে নেতৃত্ব দিয়েছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শিতায় অগ্নিগর্ভ হয়ে ওঠে 1952 সালের ভাষা আন্দোলন, যার ধারাবাহিকতায় দুযুগব্যাপী সংগ্রাম এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই 52-এর ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু বাঙালির জাতিসত্তা ও অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুধীবৃন্দ, বঙ্গবন্ধু আজীবন বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশে কাজ করে গিয়েছেন। 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেন। অন্যদিকে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী নেতৃত্বের কারণে আমাদের 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রবর্তিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার এবং ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটও অধিষ্ঠিত আছে এই ঢাকাতেই। আমাদের মাতৃভাষা রক্ষা এবং এর লালন ও বিকাশে বঙ্গবন্ধু ও বঙ্গবধূ কন্যার এ যুগল ভূমিকা ইতিহাসের সোনালী অধ্যায় হিসেবে অবিনশ্বর হয়ে থাকবে। আমরা গভীরভাবে বিশ্বাস করি অমর 21শে ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিশ্বে সমুজ্জ্বল হয়ে থাকবে চিরকাল। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান উন্নয়নের অগ্রযাত্রায় আপনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন।
2041 সালে বাংলাদেশ হবে একটি উন্নত, সমৃদ্ধ ও জ্ঞান নির্ভর দেশ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সে লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করছে। শ্রদ্ধেয় সুধী, পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সানুগ্রহ উপস্থিতির জন্য। কোভিড কালে স্বাস্থ্যবিধি মেনে এ মহতি অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে এবং অভ্যাগত সুধীজনকে জানাই ধন্যবাদ। 21 পদক 2021 ভূষিত 21 জন সম্মানিত গুণীবরকে অপার অভিনন্দন। আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক পদকপ্রাপ্ত সুধীবৃন্দকে পদক প্রদান করবেন। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি প্রার্থনা করছি। Ladies and gentlemen, on behalf of the Honorable Prime Minister, the Honorable Minister of the Ministry of Liberation War Affairs, Mr. A.K.M. Mojammel Haq MP, will deliver the medals to the respected recipients. I am seeking kind consent of the Honorable Prime Minister in this regard. উপস্থিত সুধী মণ্ডলী এবং আজকের অনুষ্ঠানের সভাপতি সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি 21 পদক 2021 আমার পক্ষ থেকে প্রদানের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। আমি দুঃখিত, করোনা ভাইরাসের কারণে আমি সরাসরি উপস্থিত হতে পারিনি, তবে ডিজিটাল বাংলাদেশের বদৌলতে আজকে আমি আপনাদের সামনে এই ভার্চুয়ালি উপস্থিত থাকার সুযোগ পেয়েছি। আশা করি এই অনুষ্ঠান সফল হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, এখন 21 পদক 2021 প্রদান অনুষ্ঠানটি পরিচালনার জন্য সম্মানিত মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে বিনীত অনুরোধ করছি। Distinguished guests, this ceremony to award 21 Padok 2021 is to be conducted now by the respected Cabinet Secretary, Mr. Khandokar Anwarul Islam. মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সুধী মণ্ডলী, শ্রদ্ধেয় পুরস্কারপ্রাপ্ত সুধীজন, আসসালামু আলাইকুম। পদকপ্রাপ্ত সুধীজনের নাম ঘোষণা ও পরিচিতি পাঠ পর্বের প্রথমেই আমি উল্লেখ করছি মরহুম মোতাহার হোসেন তালুকদার, মোতাহার মাস্টারকে। মোতাহার হোসেন তালুকদার ছাত্র জীবন থেকে নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি এবং রাজশাহী কলেজের ভিপি হিসেবেও নির্বাচিত হন। পাশাপাশি তিনি ছিলেন উত্তরবঙ্গের ছাত্র নেতা। মোহাম্মদ আলী জিন্না রেসকোর্স ময়দান এবং কার্জন হলে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে রাজশাহী কলেজের ভিপি হিসাবে এবং খুলনা ও রাজশাহী বিভাগের প্রতিনিধি হিসাবে তিনি প্রতিবাদ করেন এবং 1948 সালে পাবনায় তিনি 14 আগস্টে বাংলা ভাষার পক্ষে বক্তৃতা দেওয়ার সময় গ্রেপ্তার হন। পরে ছাত্র আন্দোলনের চাপে তাকে মুক্তি দেওয়া হয়। তিনি সিরাজগঞ্জ মহকুমা আওয়ামী মুসলিম লীগের কমিটি গঠন করে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীকালে সিরাজগঞ্জের ভাষা আন্দোলনে যুক্ত হন। মুক্তিযুদ্ধকালীন তিনি সমগ্র উত্তরবঙ্গ এলাকার ইউথ ক্যাম্প পরিচালনা করেন। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বঙ্গবন্ধু কর্তৃক বিসিকের চেয়ারম্যান, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের পরিচালক এবং রুরাল একাডেমির গভর্নর নিযুক্ত হন। ভাষা আন্দোলন গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ মোতাহার হোসেন তালুকদারকে 2021 সালের 21 পদক মরণোত্তরে ভূষিত করা হলো। সম্মানিত সুধী মণ্ডলী, তার পক্ষে তার পুত্রবধূ ডক্টর জান্নাতারা হেনরিকে পদক গ্রহণের জন্য মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি পুরস্কার প্রদানের জন্য।
মরহুম শামসুল হক 1946 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং পরবর্তী ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং কারাবরণ করেন। 1954 সালে নির্বাচনে যুক্ত ফ্রন্টের পক্ষে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর নির্দেশে প্রচারণায় অংশ নেন। এছাড়া 1962 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্ট বাতিলকরণ, 6 দফা আন্দোলন, 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969 সালে ছাত্রদের 11 দফা সহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। 1970 সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনের সাধারণ নির্বাচন, 1973 সালের নির্বাচন, 1986 সালের নির্বাচন এবং 1991 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠন হিসাবে ভারতে প্রশিক্ষণ নিয়ে দেশ মাতৃকার জন্য জীবন বাঁচিয়ে রেখে কাজ করেন। ভাষা আন্দোলনে গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ শামসুল হককে 2021 সালের 21শে পদক মরণোত্তরে ভূষিত করা হলো। সম্মানিত সুধী মণ্ডলী, তার পক্ষে পুরস্কার গ্রহণ করছেন তার সুযোগ্য পুত্র গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি। মরহুম আফসারউদ্দিন আহমেদ অ্যাডভোকেট আফসারউদ্দিন আহমেদ একজন বিশিষ্ট রাজনীতিক ও আইনজীবী। 62, 64, 66 ও 69 গণ আন্দোলনে তার ছিল গৌরবোজ্জ্বল ভূমিকা। তিনি 6 দফা আন্দোলনে বৃহত্তর যশোর জেলা সমন্বয় পরিষদ ও 11 দফা আন্দোলনে নড়াইল মহকুমা যৌথ সমন্বয় পরিষদের সদস্য ছিলেন। মহান স্বাধীনতা আন্দোলনে তিনি নড়াইল, তুলারামপুর, চাচড়া, চারখাদা, মাছপাড়া, হবখালী, পাজারখালী এলাকায় মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রাখেন। তিনি চাচড়া ও মির্জাপুরে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তিনি 1952, 54, 56, 62, 64, 66, 69, 70 এবং 71 সালে রাজনৈতিক কারণে গ্রেপ্তারকৃত অভিযুক্ত, কারাবন্দী, পলাতক, দণ্ডিত আসামিদের পক্ষে বিনা পারিশ্রমিকে আইনি পরামর্শ প্রদান করেন। ভাষা আন্দোলন প্রশ্নে নড়াইলে প্রথম প্রতিবাদ মিছিলে তিনি নেতৃত্ব দেন। তিনি ভাষা আন্দোলন উপলক্ষে আয়োজিত প্রথম জনসভায় সভাপতিত্ব করার কারণে গ্রেফতার হন। ভাষা আন্দোলনে গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ অ্যাডভোকেট আফসারউদ্দিন আহমেদকে 2021 সালের 21শে পদকে ভূষিত করা হলো। তার পক্ষে তার কন্যা শারমিনা পারভিনকে মরণোত্তর ভূষিত করা হলো। তার পক্ষে তার কন্যা শারমিনা পারভিনকে পদক গ্রহণের জন্য মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। বেগম পাপিয়া সারোয়ার দেশের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। তিনি রবীন্দ্রসঙ্গীতের একজন প্রশিক্ষণ। 1973 সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে অধ্যয়ন করার জন্য ভারত সরকারের বৃত্তি লাভ করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায় ও নীলিমা সেনের অধীনে রবীন্দ্রসঙ্গীত এবং ধ্রুবতারা যোশীর অধীনে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন। তিনি 1996 সালে গীত সুধা নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেন। 2013 সালে তিনি বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন এবং 2015 সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। শিল্পকলা ও সঙ্গীতে গৌরবজনক অবদানের স্বীকৃত স্বরূপ বেগম পাপিয়া সারোয়ারকে 2021 সালের 21শে পদকে ভূষিত করা হলো। আমি মাননীয় পদকপ্রাপ্ত বেগম পাপিয়া সারোয়ারকে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
জনাব রইসুল ইসলাম আসাদ। বীর মুক্তিযোদ্ধা রইসুল ইসলাম আসাদ একজন বিশিষ্ট অভিনয় শিল্পী। 1972 সালে তিনি মঞ্চে, বেতার ও টেলিভিশনে অভিনয় শুরু করেন। 1973 সালে তিনি ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগদান করেন। তার উল্লেখযোগ্য মঞ্চ নাটক সংবাদ, কার্টুন সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ, শকুন্তলা, জন্ডিস ও বিবিধ বেলুন ইত্যাদি। 1973 সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র মধ্যে রয়েছে পদ্মা নদীর মাঝি, অন্য জীবন, লাল সালু ইত্যাদি। তিনি অভিনয়ের জন্য এ পর্যন্ত 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও 2 বার ভারতের বিএফজে পুরস্কার, 2 বার প্রযোজক সমিতি পুরস্কার, 3 বার বাদশাহ পুরস্কার, আনন্দলোক পুরস্কার ও টেনাসিস পুরস্কার পেয়েছেন। শিল্পকলা এবং অভিনয়ে গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধা রইসুল ইসলাম আসাদকে 2021 সালের 21 পদকে ভূষিত করা হলো। আমি সম্মানিত জনাব রইসুল ইসলাম আসাদকে পদক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব সালমা বেগম সুজাতা। সালমা বেগম সুজাতা দেশের একজন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী। সুজাতা এবং রূপবান সম্ভবত সমার্থক। 60 দশকে উর্দু ভাষার ছবিকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য রূপবান চলচ্চিত্রের মাধ্যমে তার আবির্ভাব হয়। চলচ্চিত্রে 56 বৎসর অতিক্রম করায় তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা লাভ করেন। এছাড়াও 2012 সালে মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি থেকে তিনি মহাত্মা গান্ধী গোল্ড মেডেল পেয়েছেন। কথা সাহিত্যেও তার অবদান রয়েছে। তার প্রকাশিত উপন্যাসগুলো হলো শিমুলির 71, অনাকাঙ্ক্ষিত উত্তরাধিকার। এছাড়াও প্রকাশিত হয়েছে আমার আত্মকথা শিরোনামে স্মৃতিকথামূলক গ্রন্থ। শিল্পকলার অভিনয়ে গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ সালমা বেগম সুজাতাকে 2021 সালের 21 পদকে ভূষিত করা হলো। আমি বেগম সালমা বেগম সুজাতাকে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব আহমেদ ইকবাল হায়দার। জনাব আহমেদ ইকবাল হায়দার দীর্ঘ 45 বছর ধরে মঞ্চ নাটকের নির্দেশক, অভিনেতা, মঞ্চ ও আলোক পরিকল্পক, সংগঠক এবং একজন সার্বক্ষণিক নাট্যকর্মী। তার অক্লান্ত পরিশ্রম ও নিরবিচ্ছিন্ন চেষ্টার ফলে 2004 সালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম স্থাপনা পূর্ণায়ন লাভ করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে স্বয়ংসম্পূর্ণ এই প্রতিষ্ঠান থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের তিনি আর্টিস্টিক ডিরেক্টর এবং চট্টগ্রামের তির্যক নাট্য দলের প্রধান। তিনি 59টি নাটকের নির্দেশনা দিয়েছেন এবং 31টি মঞ্চ নাটকের 2540টি প্রদর্শনীতে অভিনয় করেছেন। নাটকের অবদানের জন্য তিনি নাট্যকর্মী পদক 1992, জাকারিয়া স্মৃতি পদক 1997, রৌপ্য নাট্য স্মৃতি পদক 2012, এরকম আরো অনেক পুরস্কার পেয়েছেন। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, চট্টগ্রাম রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন পরিষদ, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের ও আয়োজনের অন্যতম প্রধান সংগঠন। শিল্পকলা নাটকে গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব আহমেদ ইকবাল হায়দারকে 2021 সালের 21 পদকে ভূষিত করা হলো। আমি জনাব আহমেদ ইকবাল হায়দারকে মাননীয় মন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
সৈয়দ সালাউদ্দিন জাকি। সৈয়দ সালাউদ্দিন জাকি একজন চলচ্চিত্র পরিচালক। এদেশের ভিন্ন মাত্রার প্রগতিশীল চলচ্চিত্র নির্মাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বঙ্গবন্ধুর আশীর্বাদ প্রাপ্ত হয়ে ভারতের পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে চলচ্চিত্র পরিচালনা বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করেছেন। পুনেতে তিনি বঙ্গবন্ধুর জীবন নিয়ে নাটক করেছেন এবং রবীন্দ্রসঙ্গীত চিত্রায়িত করেছেন। তিনি ছায়ানটের সদস্য ছিলেন এবং 1965 সালে আইয়ুব মোনেম চক্রের রবীন্দ্র বিরোধী চক্রান্তের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির ডাইরেক্টরস গিল্ডের আজীবন সদস্য। তিনি বিভিন্ন চলচ্চিত্র ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। 1997-2000 সময়ে তিনি বিটিভির মহাপরিচালক ছিলেন। শিল্পকলা চলচ্চিত্রে গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ সৈয়দ সালাউদ্দিন জাকিকে 2021 সালের 21শে পদকে ভূষিত করা হলো। জনাব সম্মানিত সুধী, সৈয়দ সালাউদ্দিন জাকিকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়। ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায় একজন আবৃত্তি শিল্পী, অভিনেতা, স্বর বাচন, আবৃত্তি, অভিনয় প্রশিক্ষক, ভাষা গবেষক, বাংলা বানান ও উচ্চারণ প্রশিক্ষক, চলচ্চিত্র, টেলিভিশন নাট্য প্রশিক্ষক ও নাট্য নির্দেশক এবং নাট্য বিষয়ক লেখক ও গ্রন্থকার। 1970 সাল থেকে বাংলাদেশ বেতারে এবং 1976 সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে যাচ্ছেন। তিনি বর্তমানে আব্দুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল, কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষকতা করছেন। তিনি এ পর্যন্ত নাটক বিষয়ে 3টি গ্রন্থ রচনা করেছেন। ভাস্বর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নির্বাহী পরিষদের সদস্য, কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি এবং আরো অনেক সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত। তিনি মুক্তিযুদ্ধের সময় স্বেচ্ছাসেবী হিসেবে পশ্চিমবঙ্গের বাণীপুর ও কল্যাণী শরণার্থী শিবিরে কাজ করেছেন। শিল্পকলার আবৃত্তিতে গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে 2021 সালের 21শে পদকে ভূষিত করা হলো। আমি মাননীয় ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে পদক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব পাভেল রহমান। জনাব পাভেল রহমান একজন বিশিষ্ট ফটো সাংবাদিক। তার 43 বছরের ফটো সাংবাদিকতার শুরুটা হয়েছিল স্কুল জীবনে। 1985 সালের আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পেশা জীবন শুরু। তিনি আমেরিকান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে যুক্ত। বাংলাদেশের প্রথম ফটো এডিটর হিসেবে 1991 সালে যোগ দেন দৈনিক বাংলা বাজার পত্রিকায়। 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আলোকচিত্রী হিসাবে কাজ করেন। তিনি সম্মানজনক পুলিৎজার পুরস্কারের মনোনয়ন এবং পরপর দুবার পিকচার অব দ্য ইয়ার ইন্টারন্যাশনাল পুরস্কার, নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব পুরস্কার ছাড়াও দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে 4টি গোল্ড মেডেল সহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন। দেশে বিদেশে প্রায় অর্ধশতাধিক একক আলোকচিত্র প্রদর্শনীও তার হয়েছে। শিল্পকলা আলোকচিত্রে গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব পাভেল রহমানকে 2021 সালের 21শে পদকে ভূষিত করা হলো। আমি জনাব পাভেল রহমানকে পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আসার
অনুরোধ জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হাসনাইন। জনাব গোলাম হাসনাইন 6 দশকের বেশি সময় ধরে এদেশের গণমানুষের অধিকার ও দাবি আদায়ের রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামে সম্পৃক্ত রয়েছেন। তিনি 1967 এবং 1976 সালে 2 বার রাজনৈতিক কারণে কারাবরণ করেন। 1970 সালে সাধারণ নির্বাচনে প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। 1971 সালের মুক্তিযুদ্ধের সূচনা হলে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। বিহারস্থ চাকুলিয়া মিলিটারি বেজে গেরিলা প্রশিক্ষণ গ্রহণ শেষে তিনি 7 নম্বর সেক্টরে মেজর রশিদের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। নির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্য হিসাবে গণপরিষদের সদস্য হন। খসড়া সংবিধান প্রণয়নে তিনি ভূমিকা পালন করেন। সংবিধান চূড়ান্ত হলে মূল সংবিধানে স্বাক্ষর প্রদানের বিরল সৌভাগ্যের অধিকারীর মধ্যে তিনিও একজন। মুক্তিযুদ্ধে গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধা গোলাম হাসনাইনকে 2021 সালের 21শে পদকে ভূষিত করা হলো। আমি জনাব গোলাম হাসনাইনকে পদক গ্রহণের জন্য মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান খান ফারুক। জনাব ফজলুর রহমান ফারুক সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা। শুধু মুক্তিযুদ্ধ এবং রাজনীতি নয়, 1972 থেকে 1975 পর্যন্ত মির্জাপুর থানায় শিক্ষার ক্ষেত্রে উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেন তিনি। এই পরিকল্পনায় ছাত্রীদের জন্য 3টি উচ্চ বালিকা বিদ্যালয়, ছাত্রদের জন্য 4টি উচ্চ বিদ্যালয় এবং মির্জাপুর কলেজ প্রতিষ্ঠা করা হয় এবং সরকার কর্তৃক তা অনুমোদনও দেওয়া হয়। শিশুদের জন্য বঙ্গবন্ধুর উদ্যোগে দেশব্যাপী যে স্কুল নির্মাণ করা হয় তার মধ্যে মির্জাপুরে 26টি প্রাইমারি স্কুল অনুমোদনে তিনি ভূমিকা রাখেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে পরিচালিত বাইমহাটি প্রাইমারি স্কুল রাষ্ট্রীয়ভাবে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত হয়েছে। এর পাশাপাশি মির্জাপুরে চাষাবাদের জন্য গভীর নলকূপ স্থাপন, সার ও কীটনাশক সরবরাহ করে তিনি কৃষিক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন। তার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পৃক্ত আছেন। মুক্তিযুদ্ধে গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান খান ফারুককে 2021 সালের 21শে পদকে ভূষিত করা হলো। আমি জনাব ফজলুর রহমান খান ফারুককে পদক গ্রহণের সবিনয় অনুরোধ জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও প্রগতিশীল আন্দোলন এবং শিক্ষা ক্ষেত্রে ছিল বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলার বড় অবদান।
তিনি সিরাজগঞ্জের গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে 1973 সালে শিক্ষকতা শুরু করেন এবং একাধারে 30 বছর শিক্ষকতা করেন। তিনি কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর ভ্রাতৃস্পুত্রী। স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানি সেনা ক্যাম্প থেকে উদ্ধার করা বীরাঙ্গনা নারীদের নিয়ে তিনি গঠন করেন সিরাজগঞ্জ নারী পুনর্বাসন কেন্দ্র। এছাড়া শিশু কিশোরদের সুস্থ সাংস্কৃতিক চর্চাকে অনুপ্রাণিত করার জন্য সরগম সাংস্কৃতিক সংগঠন গঠন করেন। তার অবদানে সিরাজগঞ্জের গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। তার প্রকাশিত গ্রন্থ 22টি। তিনি নিজে মঞ্চ নাটকে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র আজাদ প্রোডাক্টস থেকে এবং আজাদ প্রোডাক্টস থেকে পুরস্কৃত হয়েছেন। মুক্তিযুদ্ধে গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলাকে 2021 সালের 21শে পদক মরণোত্তরে ভূষিত করা হলো। তার পক্ষে পানি সম্পদ তার সুযোগ্য পুত্র পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ারকে পদক নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব অজয় দাশগুপ্ত। অজয় দাশগুপ্ত প্রায় 5 দশক ধরে সক্রিয় সাংবাদিকতায় জড়িত। 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় 1972 সাল থেকে জনপ্রিয় সাপ্তাহিক জয়ধ্বনির সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি 1975 সালের 4 নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও শোক প্রস্তাব উত্থাপনে উদ্যোগী ভূমিকা নেন। সাংবাদিকতা জীবনে তিনি ওই কঠিন সময়ের ঘটনাবলী অনুসন্ধান করেন এবং তার ভিত্তিতে নূর আলম লেনিনের সাথে যৌথভাবে রচনা করেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড প্রতিবাদের প্রথম বছর। এছাড়াও তার লেখা 70 দশকের হরতাল ও বাংলাদেশের রাজনীতি, 71-এর 71, 71-এর যাত্রী, বাংলাদেশের অর্থনীতি, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, বঙ্গবন্ধুর আন্দোলন কৌশল ও হরতাল প্রভৃতি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি দৈনিক সংবাদ, মুক্তকণ্ঠ, যুগান্তর ও সমকাল পত্রিকায় বার্তা ও সম্পাদকীয় বিভাগের দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ব্যবসায় সাংবাদিকতা বিষয়ে 1 দশকের বেশি সময় ধরে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতায় গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ অজয় দাশগুপ্তকে 2021 সালের 21শে পদকে ভূষিত করা হলো। আমি জনাব অজয় দাশগুপ্তকে পদক গ্রহণের জন্য মঞ্চে আসার সবিনয় অনুরোধ জানাচ্ছি। অধ্যাপক ডক্টর সমীর কুমার সাহা বাংলাদেশ ও বিশ্বব্যাপী অণুজীব বিজ্ঞান এবং এ সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়দের উপর গবেষণায় অসামান্য অবদান রেখেছেন ডক্টর সমীর কুমার সাহা। মেনিনজাইটিস ও নিউমোনিয়া প্রতিরোধের টিকা আনয়ন, শিশু স্বাস্থ্য বিষয়ক চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এই জন্য। এছাড়া করোনা ভাইরাসের জীবন রহস্য উদ্ভাবনে এবং শনাক্তকরণে কাজ চলমান আছে। টাইফয়েড, মেনিনজাইটিস, নিউমোনিয়া সহ বিভিন্ন অণুজীবের উপর 10টি গবেষণা গ্রন্থ প্রকাশ করেছেন। ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিতে অসামান্য অবদানের জন্য তিনি দ্য চার্লস সি শেফার্ড সায়েন্স অ্যাওয়ার্ড, আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি অ্যাওয়ার্ড, ইউনেস্কো কার্লোস ফিনালে প্রাইজে ভূষিত হয়েছেন। তিনি বিশ্ব স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক টিকাদান কর্মসূচির ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের সম্মানিত বিশেষজ্ঞ সদস্য। গবেষণায় গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডক্টর সমীর কুমার সাহাকে 2021 সালের 21শে পদকে ভূষিত করা হলো। আমি অধ্যাপক ডক্টর সমীর কুমার সাহাকে পদক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
মাহফুজা খানম, বীর মুক্তিযোদ্ধা মাহফুজা খানম 60 দশকের ছাত্র আন্দোলন, শরীফ শিক্ষা কমিশন ও হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে বেগবান করতে মিটিং মিছিলে নেতৃত্ব দেন। 1968 সালের 21শে ফেব্রুয়ারি পল্টন ময়দানে জনসভায় সভাপতিত্ব করার অপরাধে পাকিস্তানি জান্তা কর্তৃক গ্রেফতার হন। 1969-এ গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ঢাকাস্থ টিভি টাওয়ার ও ইউসিস লাইব্রেরিতে তোপখানা রোডে ছিল তখন অপারেশন পরিচালনা করেন। অর্থ, ঔষধ, কাপড় সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের প্রেরণ, মুক্তিযোদ্ধাদের ঢাকায় নিজ গৃহে রাখা, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা, অস্ত্র গ্রহণ করে মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দেন এবং জনসাধারণের মনোবল চাঙ্গা রাখতে কাজ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও নির্বাচিত সিনেট সদস্য ছিলেন 5 বার। বর্তমানে তিনি ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ডক্টর মালেকা কলেজ পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে 23টি ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। তার উল্লেখযোগ্য প্রকাশনা রয়েছে গণমানুষের মুক্তির আন্দোলনের প্রথম ও দ্বিতীয় খণ্ড, মধুদা, তোমারই ধ্রুবতারা ইত্যাদি। তিনি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেগম রোকেয়া পদক 2021 সহ বিভিন্ন পদক ও সম্মাননা লাভ করেছেন। শিক্ষায় গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধা মাহফুজা খানমকে 2021 সালের 21শে পদকে ভূষিত করা হলো। আমি তাকে পুরস্কার নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ডক্টর মির্জা আব্দুল জলিল। ডক্টর মির্জা আব্দুল জলিল দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি। তিনি 1967 সালে পশু সম্পদ অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি পশু সম্পদ অধিদপ্তরে রাজশাহী বিভাগীয় পরিচালক, বাংলাদেশ পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য, অতিরিক্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 1994 সালে তিনি অবসরে যান। 96 সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হয়ে 5 বছর দায়িত্ব পালন করেন। 2009 সালে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়ে 5 বছর দায়িত্ব পালন করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভাবিত ক্ষুদ্র কৃষকদের বিনা জামানতে ঋণ প্রদান কর্মসূচির সূত্রপাত ও সফল বাস্তবায়ন করেন। তারই ফল হলো আজকের বাংলাদেশের স্বাবলম্বী কৃষক। অর্থনীতিতে তার এই গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ ডক্টর মির্জা আব্দুল জলিলকে 2021 সালের 21শে পদকে ভূষিত করা হলো। আমি ডক্টর মির্জা আব্দুল জলিলকে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রফেসর কাজী কামরুজ্জামান। শিশু সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর কাজী কামরুজ্জামান দরিদ্র মানুষের স্বল্প মূল্যের সুচিকিৎসার ব্রত নিয়ে 1988 সালে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট গ্রহণ করে অলাভজনক প্রতিষ্ঠান ঢাকা কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করেছেন। প্রত্যন্ত অঞ্চলে 37টি গ্রামীণ হেলথ সেন্টার চালু রয়েছে, যেখানে
হেলথ কার্ডের মাধ্যমে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্যকর্মীদের দ্বারা চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রয়েছে। তিনি 2008 সালে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন, যেখানে 5% মেধাবী গরিব ছাত্র ফ্রি পড়ার সুযোগ পাচ্ছে। এর পাশাপাশি 2021 সালে ঢাকা কমিউনিটি নার্সিং কলেজ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশের শিশুদের চিকিৎসার জন্য পেডিয়াট্রিক সার্জারির প্রতিষ্ঠার প্রতীকত। স্বল্প মূল্যে চিকিৎসা প্রদানের জন্য ডক্টর ফর হেলথ এনভায়রনমেন্ট সম্মাননা, ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা নগর পদক, শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি পদক, নেপাল সরকার কর্তৃক সম্মাননা প্রাপ্ত হয়েছেন। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের আহ্বানে তিনি চিকিৎসা দল নিয়ে বিলেত থেকে কলকাতা এসে চিকিৎসা প্রদান, রণাঙ্গনে হাসপাতাল পরিচালনা এবং যুদ্ধাহতদের জন্য মুক্তিযুদ্ধ শেষে স্কাটন রোডে চিকিৎসা কেন্দ্রে সেবা প্রদান করেন। সমাজসেবায় গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ প্রফেসর ডক্টর কাজী কামরুজ্জামানকে 2021 সালের 21 পদকে ভূষিত করা হলো। আমি ডক্টর কাজী কামরুজ্জামানকে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কবি কাজী রোজি, বিশিষ্ট কবি, মুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজি। তার কবিতায় নারীর অধিকার, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলিত হয়েছে। জাতীয় কবিতা পরিষদ, গীতি কবি সংসদ ইত্যাদি সাংস্কৃতিক সংঘের সাথে যুক্ত রয়েছেন। পথঘাট মানুষের নাম, আমার পিরানের কোনো মাপ নেই, কাজী রোজি কবিতার সমগ্র 1-2 সহ অসংখ্য কাব্যগ্রন্থের রচয়িতা তিনি। ব্যক্তি জীবনে কবি কাজী রোজি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, লেখিকা সংঘ সাহিত্য পুরস্কার, অনন্য সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। 1965 সাল থেকে তিনি ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে যুক্ত ছিলেন। ভাষা ও সাহিত্যে গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধা কবি কাজী রোজিকে 2021 সালের 21 পদকে ভূষিত করা হলো। আমি কবি কাজী রোজিকে পদক গ্রহণের জন্য মঞ্চে আসার সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব বুলবুল চৌধুরী, 60-এর দশকে কথা সাহিত্যের ক্ষেত্রে শওকত আলী, রাহাত খান, আখতারুজ্জামান ইলিয়াসের পরেই জনাব বুলবুল চৌধুরীর অবদান। 4টি ছোট গল্প, 17টি উপন্যাস, 13টি শিশু কিশোর গ্রন্থ এবং 3টি আত্মজৈবিক রচনায় তিনি নিজের ভাষাভঙ্গির প্রয়োগ করেছেন, যেখানে গ্রাম বাংলার মানবী ও চিরায়িত প্রকৃতির স্থান পেয়েছে। 1975 সালে তার সাদা জাগানো গল্প টুকা কাহিনী প্রকাশিত হয়। তার রচিত প্যাকেজ নাটক তিয়াস 1990 সালে, চন্দ্রবরণ 1994 সালে, ভুলতে ভুলতে পাখি 1995 সালে এবং সাপ্তাহিক এসো পড়া শিখি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। বঙ্গবন্ধুকে নিয়ে কিশোর গল্পকথা, নটি বিনোদনী ও বাংলাদেশের ছোট গল্প শিরোনামে 3টি গ্রন্থ প্রকাশনা করেছেন তিনি। প্রতিষ্ঠা লগ্ন থেকে 2011 সাল পর্যন্ত দৈনিক সমকাল পত্রিকার সাথে সংযুক্ত ছিলেন।
সাহিত্য সৃষ্টির সুবাদে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার, ব্র্যাক বেঙ্গল সমকাল সাহিত্য পুরস্কার লাভ করেন। ভাষা ও সাহিত্যে গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব বুলবুল চৌধুরীকে 2021 সালের 21শে পদকে ভূষিত করা হলো। আমি জনাব বুলবুল চৌধুরীকে পদক গ্রহণের জন্য মঞ্চে আসার সবিনয় অনুরোধ করছি। জনাব গোলাম মুর্শিদ শিক্ষকতা এবং সাংবাদিকতার সাথে সাথে গোলাম মুর্শিদ লিখেছেন বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলা ভাষার সবচেয়ে বড় অভিধান। তিনি রবীন্দ্রনাথ, নজরুল, মধুসূদন ও বিদ্যাসাগর সম্পর্কে নতুন ধারণা সৃষ্টিকারী গ্রন্থ রচনা করেছেন। মুক্তিযুদ্ধকালীন আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক পটভূমি ধারাবাহিকভাবে লিখেছেন। রিলাক্টেন্ট ডেবুট্যান্টি, নারী প্রগতির 100 বছর, মাইকেল মধুসূদন ও নজরুল জীবনী, 18 শতকে বাংলা গদ্য, কালান্তরে বাংলা গদ্য, 1000 বছরের বাঙালি সংস্কৃতি সহ অনেক 30টি অধিক গ্রন্থ রচনা করেছেন। তার সামান্য কাজ বাংলা ভাষার সর্ববৃহৎ অভিধান বাংলা একাডেমির বিবর্তনমূলক বাংলা অভিধান, এটা সম্পাদনা করা। সাহিত্যে তার অনবদ্য কাজের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বেগম সাইদ সুফিয়া কামাল পুরস্কার, প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। ভাষা ও সাহিত্যে গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব গোলাম মুর্শিদকে 2021 সালের 21শে পদকে ভূষিত করা হলো। তার পক্ষে তার ছাত্র প্রফেসর ডক্টর সরচিস সরকারকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আজকের অনুষ্ঠানের সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব KM খালেদ এমপিকে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। Now I cordially request Honorable Chair of today's ceremony and Honorable State Minister of the Ministry of Cultural Affairs, Mr. KM Khalid MP, to deliver his speech. শুভ অপরাহ্ন। 21শে পদক 2021 প্রদান উপলক্ষে আয়োজিত মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি, মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনাব আ.ক.ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব জনাব খন্দকার আনোয়ার ইসলাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ বদরুল আরেফিন, এই অনুষ্ঠানে সংযুক্ত মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী উপদেষ্টাগণ, মাননীয় প্রতিমন্ত্রীগণ, 3 বাহিনীর প্রধান, সংসদ সদস্য বৃন্দ, মান্যবর কূটনীতিক বর্গ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, সাংবাদিক, পদকপ্রাপ্ত গুণীজন ও সুধীজন, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম রইল। সবার উপর শান্তি বর্ষিত হোক। মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সন্ধিক্ষণে 21শে পদক 2021 প্রদানের মহৎ অনুষ্ঠানে আমি সর্বপ্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সনের সেই কালরাত্রিতে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সেই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, আমার 2 লক্ষ লুণ্ঠিত মা এবং গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই আজকের এই 21শে পদক অনুষ্ঠানের প্রারম্ভে। সম্মানিত সুধীবৃন্দ, 21শে পদক 2021 প্রদানের আজকের এই মহেন্দ্রক্ষণ আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে 21-এর অন্যতম সেনানী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা এবং 21-এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের কাণ্ডারি মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে আজ দেশের গুণীজনরা গ্রহণ করছেন 21শে পদক। 1948 সালের 11ই মার্চ ভাষার জন্য সর্বপ্রথম আন্দোলন করতে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রেফতার হয়েছিলেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ, বলিষ্ঠ, দূরদর্শী নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনায় কোভিড-19 পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও অতীত ঐতিহ্যকে সমুন্নত রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যথাসময়ে এ আয়োজন করতে পেরেছে। সেজন্য মন্ত্রণালয়ের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সুধীমণ্ডলী, স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা 75 পরবর্তী সময়কালে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসীন হয়েছিলেন, দীর্ঘ 21 বছর পর জনগণের সরাসরি ম্যান্ডেট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে 1996 থেকে 2000 সাল পর্যন্ত যে সরকার প্রতিষ্ঠিত ছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তারই নেতৃত্বে 1999 সনে 17 নভেম্বর ইউনেস্কো কর্তৃক 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। বাঙালির 21 এভাবেই পরিণত হয় পৃথিবী জোড়া মানুষের মাতৃভাষা দিবসে। একদিকে এটি যেমন অসাধারণ গৌরবের ঘটনা, অন্যদিকে তা আমাদের গভীর দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়। দেশের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার সুরক্ষা বিধানে আমাদের দায়িত্ববোধ এখন অনেকটা বেড়ে গেছে। প্রিয় সুধীমণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ প্রদান করে বিশ্বের দরবারে ভাষার গৌরব ও মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন। সরকার প্রধানের দায়িত্ব লাভ করার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিয়মিত বাংলায় ভাষণ প্রদান করছেন এবং বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা ঘোষণার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুধীমণ্ডলী, যারা এবছর 21শে পদকে ভূষিত হয়েছেন, এটি আপনাদের অর্জন। আপনাদের মেধা, মনন এবং সৃষ্টিশীলতা কর্মের মধ্যে দিয়ে আপনারা এই পুরস্কারটি অর্জন করেছেন। তার জন্য আমি আপনাদের প্রতি ধন্যবাদ জানাই, আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই অর্জনের মধ্য দিয়ে আগামী প্রজন্ম আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য নিশ্চয়ই তাদেরকে নিজেরা উদ্বুদ্ধ হবেন এবং ভালো কাজের সাথে সম্পৃক্ত হবেন। জাতির পিতার আদর্শে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের সংস্কৃতি মন্ত্রণালয় সদা সক্রিয়। এই লক্ষ্য অর্জনের দায়িত্ব এবং এই লক্ষ্য অর্জনের জন্য আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নেতৃত্বের সকল সহযোগিতায় মহামারীর দিনগুলোতে আমরা আমাদের কর্মকাণ্ডকে সচল রেখেছি। যদিও সমাগম কোভিডকে আমন্ত্রণ জানাই, সেজন্য সমাগম বাদ দিয়ে আমরা ডিজিটালাইজ বাংলাদেশে আমরা আমাদের সেই কর্মকাণ্ড আমরা এখন পর্যন্ত চালু রেখেছি, ভার্চুয়ালি আমরা চালু রেখেছি। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে অনুমোদন দিয়েছেন, আগামী 18 মার্চ আমাদের প্রাণের মেলা 21এর বই মেলা আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। আপনি স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে যে বই মেলা অনুষ্ঠানের জন্য অনুমতি দিয়েছেন, আমরা নিশ্চয়ই করে আপনার সেই নির্দেশনা আমরা সকলভাবে আমরা পালন করার মধ্য দিয়ে আমরা আমাদের বইমেলাকে উদযাপন করতে যাব। আজকের এই 21শে বই মেলায় মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার সাথে সম্পৃক্ত হয়েছেন, তার জন্য আপনার প্রতি আবারও গভীর শ্রদ্ধাবোধ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধীবৃন্দ, এবার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, now I humbly take the privilege of welcoming the Honorable Chief Guest of today's ceremony,
Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh to deliver her valuable speech. সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সহকর্মীবৃন্দ, 21শে পদক প্রাপ্ত গুণীজন, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। 21শে পদক 2021 প্রধান অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে আমাদের সিনিয়র মিনিস্টার জামাল হক সাহেব দিয়েছেন, পুরস্কারটা তুলে দিয়েছেন সকলের হাতে, সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাই। দুঃখিত যে আমি সরাসরি উপস্থিত থাকতে পারলাম না, তো আমার নিজেরই খুব খারাপ লাগছে, কিন্তু করোনা ভাইরাস একরকম বন্দি দশা করে দিয়েছে, এটা হলো বাস্তবতা, যে কারণে আমি এখানে উপস্থিত থাকতে পারিনি। যাই হোক, আমরা কষ্ট করে সকলে উপস্থিত রয়েছেন, সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে আমাদের ভাষা আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানি শাসকরা যখন আমাদের উপর একটি বিজাতীয় ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো এবং 47 সালের ডিসেম্বরে করাচিতে একটি শিক্ষা সম্মেলন হয়, সেখানেই ঘোষণা হয়েছিল যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, কিন্তু উর্দু কোনো মাতৃভাষা না। আর পাকিস্তান নামক যে দেশটি হয়েছিল তার জনসংখ্যার 56% উপরই আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা ভাষা, কিন্তু সেই বাংলা ভাষা বাদ দিয়ে বিজাতীয় ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই ঘোষণাটা পূর্ববঙ্গে আসার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখন প্রতিবাদ জানায়। তখনকার যিনি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বলা হতো, তার বাড়িতে সামনে যেও তারা সেখানে একটু প্রতিবাদ জানিয়ে আসে। এরপর 1948 সালের 4 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ নামক সংগঠন গড়ে তোলেন এবং তারই প্রস্তাবে এই ভাষা আন্দোলনের যাত্রা শুরু। আজকে দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানায় জাতীয় নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এই সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু মূলত আমাদের স্বাধীনতা অর্জন। কারণ যারা আমাদের ভাষার উপর আঘাত করেছে তাদের বিরুদ্ধেই তিনি প্রতিবাদ শুরু করেন এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন এবং প্রথম তিনি সকল অন্যান্য ছাত্র সংগঠন এবং তমদ্দুন মজলিস সকলকে নিয়ে একটা সভা করেন। সেই সভা সিদ্ধান্ত হয় যে ভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হবে এবং সেই সভা থেকেই, এটা ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, সেই সভা থেকেই সিদ্ধান্ত হয় যে একটা তারিখ ঘোষণা করে আন্দোলন শুরু হবে। কাজী ফজলুল হক হলে ছাত্রলীগ, তমদ্দুন মজলিস এবং অন্যান্য যে কটা ছাত্র সংগঠন ছিল তাদের সঙ্গে নিয়ে সংগ্রাম পরিষদ গড়ে তুলে 11ই মার্চ ধর্মঘট ডাকা হয়। আর সেই ধর্মঘট করতে গিয়ে আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ অনেক নেতারাও গ্রেপ্তার হয় এবং এই আন্দোলনের ফলে একসময় তখনকার যারা এই অঞ্চলের সরকার ছিল তারা একটু দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে 15ই মার্চ সকলকে মুক্তি দেয়, কিন্তু 16ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সভা হয়। সেই সভায় সভাপতিত্ব করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব এবং ভাষা সংগ্রাম যে অব্যাহত থাকবে এবং যে গুলি চলেছে, মানে যে আন্দোলনের যে লাঠিচার্জ হয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছিল তার জন্য যে তদন্ত যেন হয় তারও ব্যবস্থা নেওয়া হয়। এবং তখন প্রাদেশিক পরিষদের সভা হতো জগন্নাথ হলের যে বিল্ডিংটা ভেঙে গিয়েছিল সেখানেই, আর ঢাকা বিশ্ববিদ্যালয় এখনকার যেটা আমাদের ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি সেখানে ছিল বিশ্ববিদ্যালয়। কাজে এই আন্দোলন তখন থেকেই শুরু। এই আন্দোলনের পথ বেয়েই কিন্তু আমাদের সকল অর্জন। ভাষা আন্দোলন সম্পর্কে আপনাদের যদি কেউ জানতে আগ্রহ থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যে সমস্ত রিপোর্ট করেছিল
সেই রিপোর্টগুলি 1948 সাল থেকে 71 সাল পর্যন্ত সেই রিপোর্টগুলি আমি সংগ্রহ করেছি এবং সেগুলি আমি প্রকাশ করছি। ইতিমধ্যে 7টি ভলিউম ছাপানো হয়ে গেছে। সেখানে আপনারা 48 সাল থেকে নিয়ে এই ভাষা আন্দোলন এবং অর্জন এ পর্যন্ত আপনারা জানতে পারবেন। কাজে আপনারা যদি কেউ চান আপনারা সেই ভলিউমগুলির মানে 1, 2, 3 মানে 7টা হয়ে গেছে, অত দূর যেতে হবে না, আপনারা 3 নাম্বার বা 4 নম্বর খণ্ড পর্যন্তই অনেক তথ্য জানতে পারবেন। তার কারণ হচ্ছে যে এই সংগ্রাম করতে গিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রটি হওয়ার সাথে সাথে 1 বছরও যায়নি, তিনবার বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রেপ্তার হন এবং এর পরবর্তীতে যখন গ্রেপ্তার হলেন 49 সালে, তারপর থেকে প্রায় 52 সাল পর্যন্ত তিনি বন্দিখানায় ছিলেন। কিন্তু বন্দিখানায় থেকেও চিকিৎসার জন্য যখন ঢাকা মেডিকেল কলেজে আসতেন বা বিভিন্নভাবে ছাত্রদের সঙ্গে যোগাযোগ রাখতেন, 21শে ফেব্রুয়ারি যে ধর্মঘট হলো 52 সালে, তখন কিন্তু গুলি চলল এবং তখন আমাদের ভাষা শহীদ সালাম, বরকত, জব্বার, শফিউদ্দিন সহ রফিক, এরকম অর্থাৎ রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত, শফিউদ্দিন সহ অনেকে জীবন দিয়েছিল। এই রক্ত দিয়েই, রক্তের অক্ষরে নিজের মাতৃভাষায় আমরা কথা বলতে চাই, মাকে মা বলে ডাকতে চাই, সেই কথাটাই তারা লিখে গিয়েছিলেন। তারপরেও কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়নি, অর্থাৎ পাকিস্তান নামক রাষ্ট্রটি হবার পর তারা কোনো সংবিধান উপহারই দিতে পারেনি, সংবিধান তৈরি করতে পারেনি। 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের যে ঘোষণা, সেখানেও কিন্তু এই বাংলাকে রাষ্ট্রভাষায় মর্যাদা দেওয়ার কথা উল্লেখ ছিল, কিন্তু সে সরকার বেশি দিন টেকেনি, আপনারা জানেন, এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়। এরপরে 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকারই প্রথম এই শাসনতন্ত্র রচনায় এবং রচনা করে সেখানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়। উর্দু দেওয়া হয়েছিল পাকিস্তানিদের জন্য আর বাংলা আমাদের জন্য। বাংলাকে যেমন রাষ্ট্রভাষা মর্যাদাও দেওয়া হয়, সেই সাথে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করা হয়। শহীদ মিনার তৈরি করবার জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়, বাজেটে অর্থ দেওয়া হয় এবং নির্মাণ কাজও শুরু হয়। আমাদের দুর্ভাগ্য যে 58 সালে অক্টোবর মাস 7 অক্টোবর মাশাআল্লাহ জারি হয়, কাজে সেটা আর সেভাবে মানে অগ্রসর হতে পারেনি। যাক, অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জনটাই ছিল আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। আর সবথেকে দুর্ভাগ্য যে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বাংলাদেশে মানে পূর্ববঙ্গে এসেছিলেন পাকিস্তান হবার পর। ছাত্ররা আন্দোলন তখন স্থগিত করে তাকে সম্বর্ধনা দিতে যান। রেসকোর্স ময়দানে জিন্নাহ যখন উর্দুকে রাষ্ট্রভাষা করা হবে বলে ঘোষণা দেয়, তখন কিন্তু ছাত্র সমাজ সেখানে প্রতিবাদ করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে তিনি ভাষণ দিতে যেয়ে সেখানে ওই একই কথা বললে পরে কনভোকেশনে যে সমস্ত ছাত্র উপস্থিত ছিল সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ করে এবং অনেকে সেখান থেকে বেরিয়ে চলে আসে। কাজে আমাদের প্রত্যেকটা জীবনের প্রতিটি স্তরে কিন্তু আন্দোলন সংগ্রাম করেই কিন্তু আমাদের অর্জন করতে হয়েছে। কেউ আমাদেরকে সেদিকে কিছু দেয়নি, এই কথাটা মনে রাখতে হবে। একটি জাতিকে যদি ক্ষতিগ্রস্ত করতে হয় বা তার মেরুদণ্ড ভেঙে দিতে হয়, তাহলে তার ভাষা, সাহিত্য, তার সংস্কৃতির উপর আঘাত হানতে হয় এবং পাকিস্তানিরা সেই চেষ্টাই তারা চালিয়ে গিয়েছিল আমাদের উপর। আমরা জাতির পিতার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে কথাটা বলেছিলেন, ঠিক স্বাধীনতার পর নয়, ঠিক স্বাধীনতার সংগ্রাম যখন চলছে, অর্থাৎ 70-এর নির্বাচনের পর, 70-এর নির্বাচনের পরে যখন সমগ্র পাকিস্তানের বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ পেল, তখন কিন্তু তারা ক্ষমতা দেয়নি, আন্দোলন চলছে। 71 সালের যে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে জাতির পিতা গিয়েছিলেন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। সেখানে তিনি যে কথাটি বলেছিলেন, 12টা 1 মিনিটে ফুল দেওয়ার পর তিনি সেখানে হাজার হাজার ছাত্র জনতা ছিল, তাদেরকে তিনি সেখানে ভাষণ দেন। সেই শহীদ মিনারে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি কোট করছি, 71 সালের 21শে ফেব্রুয়ারি 1971 সালে 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 21শে ফে
বঙ্গবন্ধু বলেন, কোড, 1952 সালের আন্দোলন কেবলমাত্র ভাষা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই আন্দোলন ছিল সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, আনকোড। আপনারা একটু এই কথাগুলির মধ্যে দিয়ে পাবেন যে রাজনৈতিক অধিকার এটা আমাদের স্বাধীনতাকে বোঝায়, আর স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে আমাদের বাঙালি জাতি হিসেবে আমাদের মৌলিক যে চাহিদাগুলি সেই চাহিদাগুলি পূরণের কথাই তিনি বলেছিলেন। কাজী তিনি ভাষা আন্দোলনের থেকে কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে সংগ্রাম করে যান, আর যেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের মাকে মা বলে ডাকার অধিকার পাই, আমরা স্বাধীনতা অর্জন করি। 96 সালে 75-এ জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর 21 বছর আওয়ামী লীগ সরকার ছিল না। 96 সালে প্রথম আওয়ামী লীগ সরকার গঠনকারী। সেই সময় কানাডা প্রবাসী দুজন বাঙালি, তাদের নাম, দুজনের নামই কিন্তু একজন সালাম আর একজন রফিক। যে সালাম রফিক 52 সালে রক্ত দিয়েছিল, মনে হল যে নতুন আবার দুজন। তারা এই সালাম রফিক বাংলাদেশের সহ আরো কয়েকটি দেশের ক্ষুদ্র দেশে তারা নিজেদের মাতৃভাষা সংরক্ষণ করবার একটা কমিটি করে, এবং সেই সময় জাতিসংঘে তারা আবেদন করে যেন আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়, কিন্তু কোনো ব্যক্তি বা ছোট গ্রুপের থেকে হবে না। তারা জানিয়ে দেয় যে কোনো দেশের পক্ষ থেকে, জাতিসংঘের সদস্যভুক্ত কোনো দেশের পক্ষ থেকেই এই অনুরোধটা করতে হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে জাতির পিতা যখন জাতিসংঘ আমাদেরকে স্বীকৃতি দেয়, তিনি প্রথম যে ভাষণটা দিয়েছিলেন জাতিসংঘে, সেই ভাষণটা কিন্তু তিনি বাংলা ভাষায় দিয়েছিলেন, অর্থাৎ বাংলা ভাষাকে তিনি জাতিসংঘে নিয়ে যান, আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যান। কাজে আমি তখন যখন এটা জানতে পারলাম, আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, আমরা এই পদক্ষেপটা নেব এবং আমাদের পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠার জন্য জাতিসংঘে আমরা প্রস্তাব পেশ করলাম। এবং এই প্রস্তাবটা পেশ করার সাথে সাথে ইউনেস্কো যেহেতু এটা দায়িত্বে, আমরা আমাদের কাজ শুরু করলাম। এবং 99 সালের 17 নভেম্বর আমাদের ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে, এবং প্রতিটি দেশ আমাদেরকে সমর্থন দিয়েছিল। এবং তারপর থেকেই 2000 সাল থেকে সমগ্র বিশ্বব্যাপী এই দিবসটি পালন করার পদক্ষেপ নেওয়া হয়। আমাদের শহীদ মিনারের স্মৃতিস্তম্ভ সহ আমাদের যে আত্মত্যাগের ইতিহাস, সেটা রচনা করে আমরা বিভিন্ন দেশে প্রেরণ করি, এবং এখনো এটা অব্যাহত আছে। সেই থেকেই 21শে ফেব্রুয়ারি আমাদেরই। আজকে সেই ভাষা দিবস হিসেবে আপনারা যে মানে স্বীকৃতি পেয়েছেন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কার পেয়েছেন, এবং যারা আমাদের বলতে গেলে রক্ত দিয়ে শুধু মাতৃভাষায় কথা বলা না, আমাদের স্বাধীনতা অর্জনের পথ তৈরি করে দিয়েছিল, আমরা তাদের প্রতি সম্মান জানাই। এবং আপনারা আজকে সেই আমাদের ভাষা শহীদ এবং ভাষা সৈনিকদের নামে পুরস্কার পেয়েছেন। আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, যারা সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রেখে আপনারা আজকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন। আপনাদের কাছ থেকেই আগামী প্রজন্ম অনেক শিক্ষা নিতে পারবে, কারণ এই পুরস্কার দেশের শিল্প, সাহিত্য, বিজ্ঞান, গবেষণা, সাংস্কৃতিক চর্চা, সমাজসেবা, বিভিন্ন কাজে যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। কাজে আমি মনে করি এটা শুধু আপনাদের সম্মাননা না, এটা জাতির জন্য সম্মাননা, দেশের মানুষের জন্য সম্মাননা। কাজে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমরা আগে হয়তো অল্প কয়েকজনকে দেওয়া হতো, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা 21শে ফেব্রুয়ারি আমরা 21 জনকে সম্মাননা দেব। কাজে সেই 21 জনকে এখন থেকে আমরা সম্মাননা দিচ্ছি, সম্মাননাটাও আমরা বৃদ্ধি করেছি। কাজে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেই সাথে আমি আরেকটি অনুরোধ করব আপনাদেরকে, যে যেহেতু করোনা ভাইরাস, হ্যাঁ আমরা ভ্যাকসিন নিয়ে এসেছি, ভ্যাকসিন দেওয়া শুরু করেছি যাতে মানুষ সুরক্ষিত
হয় তার জন্য, কিন্তু তারপরেও এটার উপর এখনো গবেষণা চলছে। সেই কারণে সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা দয়া করে স্বাস্থ্য সুরক্ষা নিয়মটা মেনে চলবেন। সেই মুখে মাস্ক পরা বা হাত পরিষ্কার রাখা বা মানুষের খুব সংস্পর্শে না আসা, এই বিষয়গুলির দিকে একটু বিশেষভাবে দৃষ্টি রাখবেন সকলে। আপনাদের মাধ্যমে আমি দেশের সব মানুষকে সেই আহ্বান জানাচ্ছি। আমরা আর যারা মরণোত্তর পুরস্কার পেয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি। তাদের পরিবার আজকে গৌরবান্বিত, তাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি। তো সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা বাঙালি, বাংলা আমাদের দেশ। এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে, সম্মানের সাথে চলবে, কারো কাছে হাত পেতে নয়। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদা নিয়ে চলব, সেই প্রত্যয় ব্যক্ত করেই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।